আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্নক্রাফট একাডেমি। তো লার্নক্রাফট একাডেমির আজকের এই পর্বে আমরা আমাদের এসএসসি যে কেমিস্ট্রি বই, সেই কেমিস্ট্রি বই চ্যাপ্টার 9 অ্যাসিড ক্ষারক সমতা। এই অ্যাসিড ক্ষারক সমতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে লঘু অ্যাসিডের ধর্মসমূহ এবং এদের পরীক্ষামূলক প্রমাণ। মানে মূলত ধর্মসমূহ নিয়ে আলোচনা করতে চলেছি। তো এটি হচ্ছে আমাদের কেমিস্ট্রির ফার্স্ট ভিডিও, অর্থাৎ কেমিস্ট্রি নিয়ে আমরা এটাই প্রথম ভিডিও করছি। তো ইনশাল্লাহ পরবর্তী পার্টও তোমরা পাবে। তো আমাদের যে অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের নবম অধ্যায়। তো আমাদের ক্লাসটা শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা এখনো লার্নক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করো না, এখনই লার্নক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করে ফেলো এরকম এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমার কিছু সম্ভবত বেসিক কিছু ধারণা দেওয়া প্রয়োজন, যে অ্যাসিড কি সেটা সম্পর্কে। তো দেখো, তোমাদের এই বইয়ে খুবই সুন্দরভাবেই দেওয়া হয়েছে যে আসলে অ্যাসিড কাকে বলে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাসিডের সংজ্ঞাটা সেটা দেওয়া আছে। দেখো যে অ্যাসিড এক ধরনের গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য যা পানিতে দ্রবীভূত করলে অ্যাসিডের অণু বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। অর্থাৎ অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য, ঠিক আছে, যেটাকে পানিতে আমরা যখন দ্রবীভূত করবো তখন অ্যাসিডের যে অণু সেটা বিয়োজিত, বিয়োজিত মানে কি, ভেঙে যাওয়া। অ্যাসিডের অণুগুলো ভেঙে যায় এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটন বা অর্থাৎ H+ দান করে। আমরা বিভিন্ন অ্যাসিড সম্পর্কে অবগত, যেহেতু আমরা চ্যাপ্টার 9 নিয়ে কথা বলছি, তো নিশ্চয়ই তোমরা আগের চ্যাপ্টারগুলো সম্পর্কে জানো। তো যেমন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো এখানে বিভিন্ন অ্যাসিডের কথা বলা হয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটাকে বলে হচ্ছে HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4 বা তীব্র অ্যাসিড, এটা হচ্ছে মূলত তীব্র অ্যাসিড। আচ্ছা, তো দেখো এখানে দেখো দেওয়া হয়েছে যে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে কি বলতো, মানে হচ্ছে পানির সাথে যে দ্রবণ, পানির মধ্যে যখন দ্রবীভূত করি, এই HCl এটা অ্যাকুয়াস। এই অ্যাকুয়াস শব্দটা মানে হচ্ছে জলীয় দ্রবণের যে বোঝানো হয় এটাকে অ্যাকুয়াস দ্বারা। অ্যাকুয়াস মানে কি, যে এটা হচ্ছে জলীয় দ্রবণে আছে, ঠিক আছে। H+ এবং Cl- এটা দান করে। এরপরে বিভিন্ন দেখো এই যে কার্বনিক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এরা হচ্ছে মৃদু অ্যাসিড। এরা জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়। কিভাবে বিয়োজিত হয় দেখো, এরা হচ্ছে কেমন অ্যাসিড, এরা হচ্ছে মৃদু অ্যাসিড। এই যে দেখো আমাদের দুইটা তুমি যদি পার্থক্য লক্ষ্য করো, এই যে এইটার সাথে তুমি যদি এটার পার্থক্য লক্ষ্য করো, এই দুইটা বিক্রিয়ার, তাহলে তুমি মেইন যে পার্থক্যটা দেখতে পাবা সেটা হচ্ছে এই যে এটাতে দেখো একটা মাত্র তীর চিহ্ন দেওয়া রয়েছে, কিন্তু এখানে দেখো বোঝার ক্ষেত্রে মানে দুইটা তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন কথা হচ্ছে এই একটা এবং দুইটার পার্থক্যটা কি, মানে দুইটা তীর চিহ্ন কেন ব্যবহার করা হয়েছে। দেখো এরা হচ্ছে মূলত কি অ্যাসিড বলতো, এরা হচ্ছে মৃদু অ্যাসিড। এই মৃদু অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। অর্থাৎ আমরা যে অ্যাসিডের সংজ্ঞা পড়লাম তারা বিয়োজিত হয় ঠিকই, কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। যার কারণে এই যে দুইটা আমাদের তীর চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে। যদি সম্পূর্ণরূপে বিয়োজিত হতো তাহলে এই যে একটা তীর চিহ্ন দেওয়া থাকতো। তো এখানেও দেখো এখানে দুই পাশে সমতা করা হয়েছে। তো এইটুকু আসলে মূলত পড়ে তোমাদেরকে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত একদম তোমাদের জাস্ট সহজ একটা ব্যাখ্যা, যেটা তোমরা পড়লে, রিডিং পড়লে তোমাদের বুঝে যাবে। তবে হ্যাঁ, এখানে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞার কথা বলা হয়েছে। যেমন এই যে যারা পানিতে আংশিক বিয়োজিত হয় এরা হচ্ছে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। আবার যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এরা হলো শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড মানে কি, এই যে তোমাদের এখানে বলা হয়েছে যে তীব্র অ্যাসিড। তারপরে দেখো আমাদের মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে লঘু অ্যাসিড। এই যে লঘু অ্যাসিড কি বলতো, অ্যাসিডের জলীয় দ্রবণে পানির পরিমাণ যদি অ্যাসিডের তুলনায় অনেক বেশি হয় তবে তাকে লঘু অ্যাসিড বলে। অর্থাৎ লঘু মানে কি বোঝায়, কম। অর্থাৎ অ্যাসিড যেটা সেটা কম কিন্তু পানির পরিমাণ বেশি। এই অ্যাসিড হচ্ছে মূলত টকসারযুক্ত, ঠিক আছে। এই বিভিন্ন রকমের অ্যাসিডের কথা চিন্তা করো, যেমন আমরা তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই যে দেখো বলা হয়েছে তেঁতুলে থাকে কি অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তারপরে হচ্ছে চায়ে থাকে ট্যানিক অ্যাসিড, সফট ড্রিঙ্কসে থাকে কার্বনিক অ্যাসিড, কমলা লেবুতে বা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের আলোচনা এখানে রয়েছে। একটু দাগিয়ে দাগিয়ে পড়লে তোমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। তো আজকে আমাদের মূলত বিষয়টা হচ্ছে এই যে দেখো লঘু অ্যাসিডের ধর্মসমূহ এবং এদের পরীক্ষামূলক প্রমাণ, এটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তো চলো আমরা পড়া শুরু করি। তো প্রথমে দেখো বলা হয়েছে স্বাদের কথা। সকল লঘু অ্যাসিড টক স্বাদযুক্ত। আমরা ইতিপূর্বে দেখেছি অ্যাসিড যুক্ত খাবারগুলো টক। তবে সাবধান, ল্যাবরেটরিতে কোনো অ্যাসিডের স্বাদ মুখে নেওয়া যাবে না, কেননা এগুলো জিভায় লাগলে সঙ্গে সঙ্গে জিভায় ক্ষত সৃষ্টি করে ফেলবে। তবে তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে, যদি তেঁতুল মুখে নাও তবে তেঁতুল টক স্বাদযুক্ত পাবে, ঠিক আছে। তোমাদের আমরা যারা মানে তেঁতুল, যেটা তেঁতুলের মধ্যে কি থাকে, টার্টারিক অ্যাসিড। এগুলো হচ্ছে আসলে দুর্বল অ্যাসিড, লঘু অ্যাসিড। এগুলো আমরা আমাদের খেলে সমস্যা হয় না। কিন্তু আমরা যদি এখন হাইড্রোলিক অ্যাসিড খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আমাদের মানে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে।
ঠিক আছে। এরপরে দেখো ক্ষয়কারী, অর্থাৎ অ্যাসিড গুলো হচ্ছে ক্ষয়কারী পদার্থ, অর্থাৎ এগুলো কোনো একটা কিছুর সাথে লাগলে সেটাকে ক্ষয় হওয়া শুরু হয়। যেমন এখানে বলা হয়েছে অ্যাসিডের মধ্যে এক খণ্ড লোহার পাত রাখলে লোহার পাতটির পৃষ্ঠতল ক্ষয়ে ঝাঁঝরা হয়ে যায়, অর্থাৎ ক্ষয়ে যায়। ঠিক আছে। এরপরে দেখো লিটমাস পরীক্ষা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। লিটমাসটা আসলে কি জিনিস, এই দেখো আমাদের বইয়ে দেখো লিটমাস পেপারের ছবি দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে লিটমাস পেপার। ঠিক আছে। তো এই লিটমাস পেপারের আসলে কাজ কি সেটা সম্পর্কে আমরা জানবো, আমরা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। এই অ্যাসিড নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণে পরিণত করে। একটি পরীক্ষার নলে 2 থেকে 3 মিলি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে তাতে যদি আমরা এক টুকরো লিটমাস পেপার যোগ করি, কাগজ যোগ করি, তাহলে দেখবো লাল বর্ণে পরিণত হয়েছে। এগুলো আসলে নর্মাল যে প্রক্রিয়া, মানে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো। আমাদের মূল বিষয়গুলো কি, আমাদের মূল বিষয় হচ্ছে এই যে আমাদের যে বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া, সেটাই আজকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো এগুলো অনেক সময় আমরা মুখস্থ করে ফেলি যে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া এরকম ঘটে, তারপরে দুর্বল ধাতুর সাথে বিক্রিয়া এরকম ঘটে, বা অসক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া এরকম ঘটে, ধাতব কার্বনের সাথে এরকম করে। নো, এগুলো আসলে মুখস্থ করার কোনো দরকার প্রয়োজন পড়ে না। তোমরা যদি একটা করে বিক্রিয়া মনে রাখো, এটা এনাফ তোমাদের জন্য। যেমন দেখো প্রথমে বলা হয়েছে সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। এখন সক্রিয় ধাতু কি, সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে সক্রিয়তা সিরিজের সক্রিয় ধাতু। ঠিক আছে। অ্যাসিডের সাথে যদি অ্যাসিড যদি এই সক্রিয় ধাতুগুলোর সাথে বিক্রিয়া করে, তাহলে দেখো এখানে লেখা রয়েছে যে সংশ্লিষ্ট ধাতুটি লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। যেমন ম্যাগনেসিয়াম ধাতু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম, দেখো MgSO4। সো MgSO4 বলতে কি বোঝায় বলতো, ম্যাগনেসিয়াম সালফেট এবং H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে Mg প্লাস H2SO4। দেখো এই Mg আর H2SO4 এটা যে বিক্রিয়াটা হচ্ছে, দেখো এই Mg যুক্ত হয়েছে SO4 এর সাথে। SO4 কি বলতো, SO4 হলো যৌগমূলক। এর আগে কিন্তু আমরা যৌগমূলক সম্পর্কে পড়েছি। তো এই MgSO4 এবং হচ্ছে এখানে আমাদের H2 গ্যাস হিসেবে, দেখো এখানে একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে। তীর চিহ্ন বলতে কি বোঝায়, তীর চিহ্ন বলতে বোঝায় যে এটা হচ্ছে উড়ে গেছে, মানে গ্যাস তো আসলে থাকে না, গ্যাস তো উড়ে যাবে, স্বাভাবিক কথা। এবার কথা হচ্ছে এমজির সাথে যে SO4টা যুক্ত হয়েছে, দেখো এখানে আমাদের যে যুক্ত হয়েছে এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে যোজনীর বিষয়টা। এমজির যোজনী কত বলতো, এমজি হচ্ছে আমাদের যে চারটা আছে, আমাদের হচ্ছে পারমাণবিক যে 118টা যে মৌল, সেটা যে চারটা রয়েছে সেখানে 12 নাম্বার। ঠিক আছে, 12 অর্থাৎ পারমাণবিক সংখ্যা 12। তো অর্থাৎ এটা 2টি ইলেকট্রন ত্যাগ করে, 2টি ইলেকট্রন ত্যাগ করে এটা আমাদের যে হচ্ছে পূরণ করতে চায়, অষ্টক পূরণ করতে চাই, বা বলতে পারো যে হচ্ছে মানে এটাই বোঝাতো। তো এখানে আমাদের যে ম্যাগনেসিয়াম সেটার যোজনী কত, সেটার যোজনী হচ্ছে 2। অন্যদিকে SO4 এটার উপরে দেখবে এই যে এরকম 2 মাইনাস থাকে। ঠিক আছে। তো এই 2 মাইনাস দ্বারা অর্থাৎ এটারও যোজনী 2, অর্থাৎ এই 2 আর 2 যোজনী কমন হয়ে গেলে হয় 1, এজন্য 1 আর প্রয়োজন পড়ে না দেয়া, এজন্য এটা সরাসরি MgSO4 প্লাস H2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। এই লঘু অ্যাসিডের যে বিক্রিয়াটা, আমরা তো লঘু অ্যাসিড নিয়ে কথা বলছি, লঘু অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এখন এই ধাতব কার্বনেট কি, ধাতব বলতে কি বুঝো বলতো, ধাতব বলতে বোঝা হচ্ছে ধাতু। এখন কার্বনেট মানে হচ্ছে CO3। ঠিক আছে, কার্বনেট মানে হচ্ছে CO3, CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং CO3 মানে হচ্ছে কার্বনেট। এগুলো আসলে বেসিক জিনিস, এগুলো মনে রাখতে হবে। যেমন আমাদের দেখো এই যে বিক্রিয়াটা ভালো করে লক্ষ্য করো, CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করলো, CaCl2 মানে কি বলতো ক্যালসিয়াম ক্লোরাইড, H2O মানে পানি, এবং CO2 মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করলো। এখন এই যে দেখো Ca এটা কার সাথে যুক্ত হবে, এই যে দেখো আমাদের যে লবণটা তৈরি করতে হবে, তো CaCl এটা হচ্ছে একটা লবণ। এখন কথা হচ্ছে এই যে দেখো CaCl2, এই 2টা কোথা থেকে এসেছে, আমাদের যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামের যোজনী কত বলতো, ক্যালসিয়াম হচ্ছে আমাদের 20 নম্বর মৌল, অর্থাৎ এটা আমাদের যে 18 নম্বর মৌল আর্গন সেটাতে মানে যেতে চাই। তো এই জন্য এরা হচ্ছে আমাদের যোজনী হচ্ছে 2। এই যোজনী সম্পর্কে আমরা পূর্ববর্তী অধ্যায়ে পড়েছি, এই জন্য আমি বেশি ব্যাখ্যা করছি না। অন্যদিকে দেখো ক্লোরিন, এই ক্লোরিন হচ্ছে 17 নম্বর, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তো এই যে ক্লোরিনের যোজনীটা, এই যোজনী ইন্টারচেঞ্জ করে, অর্থাৎ একটার সাথে আরেকটার ইন্টারচেঞ্জ করে, যার কারণে এই ক্যালসিয়ামের যোজনী চলে গেছে ক্লোরিনের কাছে, ক্লোরিনের যোজনী চলে গেছে ক্যালসিয়ামের কাছে, ক্যালসিয়ামের যোজনী 1 হয়ে গেছে। তো 1 তো আর প্রকাশ করার প্রয়োজন হয় না, যার কারণে এখানে CaCl2 প্লাস এই যে H। আমি একটা কথা বলে রাখি যে যখনই তুমি দেখবা যে H আছে সাথে তোমার O আছে,
তখনই মনে রাখবা যে এই এইচ সবসময় হাইড্রোজেন, মানে এই হাইড্রোজেনটা সবসময় অক্সিজেনের সাথে মিশে এটা পানি উৎপন্ন করার চেষ্টা করে সব সময়। ও যখনই সুযোগ পাবে তখনই পানি উৎপন্ন করবে। তো এখানে H2O প্লাস CO2 অটোমেটিকলি উৎপন্ন হয়ে যাচ্ছে, এবং এটা তোমরা বিক্রিয়া করলেই বুঝতে পারবা। এবং CO2 কিন্তু অবশ্যই গ্যাস, যেহেতু সেহেতু এটা উড়ে যাচ্ছে। এবং দেখো এখানে যে সমতা করা হয়েছে, এই যে H2O যেহেতু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের হাইড্রোজেন হয়ে যাচ্ছে দুইটা, যার কারণে এখানে 2 দেওয়া হয়েছে। এবং এই যে না, সেটা কথা না, যদিও কথা হচ্ছে ক্লোরিন যেহেতু আমাদের 2 আছে, এপাশে ক্লোরিন হতে হবে 2টা, যার কারণে এটা 2 দিলে আবার হাইড্রোজেন হয়ে যাচ্ছে 2টা, এই জন্য এখানে H2O হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমাদের যে ইয়েটা সমতাকরণটা, এটাও আমরা আগেও করেছি, তোমরা যারা আগের অধ্যায়গুলো করে এসেছো। এবার দেখো, উৎপন্ন কার্বন ডাই অক্সাইড CO2 কে চুনের পানির মধ্যে চালনা করলে চুনের পানি প্রথমে ঘোলা হয়। এই বিষয়টা অনেকের কাছে বোধগম্য হয় না, যেটা কি বোঝাচ্ছে। এই যে দেখো, এই যে আমাদের যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা, এটাকে তুমি যদি চুনের পানি মানে কি, মানে হচ্ছে চুনযুক্ত পানি। এই যে চুনযুক্ত পানি, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে মূলত চুনযুক্ত পানি, ঠিক আছে, বা চুনের পানি। এই চুনের পানির মধ্যে যদি তুমি কার্বন ডাই অক্সাইডকে দাও, তাহলে এটা কি উৎপন্ন হয় বলতো? এই যে দেখো, সাথে এখানে আমাদের CO2 আছে। এবার এখান থেকে যে অক্সিজেন তো 2টা, তাই না, এখানে 2 দেওয়া আছে। তো এখানে অক্সিজেন কি হয়ে যাচ্ছে, কার্বনেট উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2O। অর্থাৎ এটা কিন্তু, এগুলো কিন্তু প্রত্যেকটা MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিকিউতেও খুবই পড়ে। তো দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটটা আবার হচ্ছে চুনাপাথর, ঠিক আছে। এই চুনাপাথর এবং গ্যাস উৎপন্ন, সরি, পানি উৎপন্ন হচ্ছে। তাহলে এই চুনাপাথর যে উৎপন্ন হচ্ছে, এই জন্য বলা হয়েছে প্রথমে পানি ঘোলা দেখাচ্ছে। তো কোনো একটা পাথর পড়লে তো এটা আসলে স্বচ্ছ পানি হয় না, এটা তো ঘোলা হয়ে যায়। এখানে এই যে অদ্রবণীয়, অর্থাৎ এটা দ্রবীভূত হয় না, যে আমাদের যে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর উৎপন্ন হওয়ার জন্য চুনের পানিকে প্রথমে ঘোলা দেখায়। এই ঘোলা চুনের পানিতে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চালনা করলে সেটি আবার স্বচ্ছ হয়ে যায়। অর্থাৎ তুমি যদি এখন এইটার সাথে আরো কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তুমি যদি অ্যাড করো, এখানে দেখো এই যে পরবর্তীতে আমাদের দিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখো কার্বন ডাই অক্সাইডকে তুমি যদি দাও, তাহলে এটা আবার স্বচ্ছ হয়ে যাবে। তো দেখো এখানে বিক্রিয়াটা দেওয়া হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। পানি তো আগেই ছিল, আমরা জাস্ট কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাড করেছি। তাহলে কি উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তো এটাকে আরো নাম আছে, যেমন বলতে পারো ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, তো অথবা ক্যালসিয়াম বাইকার্বনেট, সেম কথা। তো এখানে আমাদের যে বিক্রিয়াটা, এটাও একদমই মানে জাস্ট বুঝে করে দিলেই হয়ে গেল। বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, ক্যালসিয়াম বাইকার্বনেট। এই ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করা মানে এটা আমাদের স্বচ্ছ হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, বুঝতে অসুবিধা হয়নি। একইভাবে ধাতব কার্বনেট গুলো লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, একই ধরনের বিক্রিয়া করে সালফেট লবণ বা নাইট্রেট লবণ উৎপন্ন করে। তো অর্থাৎ আমাদের যে ধাতব যে কার্বনেট, এই যে দেখো Na বা সোডিয়াম, এটা একটা ধাতু, আর ক্যালসিয়াম একটা ধাতু। এটা দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। সালফিউরিক অ্যাসিডও কি, একটি তীব্র অ্যাসিড, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড কি, তীব্র অ্যাসিড। এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, এই যে দেখো Na2SO4। আমি যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের অবশ্যই একটা লবণ উৎপন্ন করতেই হবে, যার কারণে Na2SO4 যেটা আসলে লবণ উৎপন্ন হয় সেটার মাধ্যমে দেখাচ্ছে, এবং পানি আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেইম ভাবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি যদি এই যে 2HNO3, অর্থাৎ এটা কি, নাইট্রিক অ্যাসিড, এটা যদি তুমি বিক্রিয়া করো, তাহলে কি উৎপন্ন হচ্ছে এখানে, এই যে দেখো নাইট্রেট, যে এখানে যে সালফেট লবণ এবং যে পানি এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো এরপরে আসো 4 নম্বর, সরি এটা 4 নম্বর না, এটা হচ্ছে আমাদের 6 নম্বর। এখানে কি বলেছে, ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। তো ধাতব বাইকার্বনেট কি, তো ধাতব বাইকার্বনেট কিন্তু আমরা এখনই করে আসলাম। এই যে দেখো, এই যে ধাতব বাইকার্বনেট যেটা উৎপন্ন হয়েছে, এটা কি, এটা হচ্ছে ধাতব বাইকার্বনেট। তো এমন ধাতব বাইকার্বনেটের সাথে যদি লঘু অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে এই যে ধাতব হাইড্রোজেন কার্বনেট বা ধাতব বাইকার্বনেট গুলো লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। দেখো তুমি যদি এই প্রত্যেকটা থেকে একটা করে বিক্রিয়া মনে রাখো, সেই বিক্রিয়া দিয়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া সম্ভব, নিজের মনে রাখা সম্ভব যে কোনটা থেকে আছে, কোনটা উৎপন্ন হচ্ছে, একদমই সহজ। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের যুক্ত হয়েছে, তাহলে কি উৎপন্ন করছে, এই যে সি এর সাথে আমাদের Cl, অর্থাৎ যে যোজনী ইন্টারচেঞ্জ করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O, পানি আর কার্বন ডাই অক্সাইড, জাস্ট সমতাটা করে দেওয়া হয়েছে এখানে। সেইম ভাবে আমাদের এই যে দেখো নিচে, এই ধাতব বাইকার্বনেটও আমাদের যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তখন Na2SO4 প্লাস 2H2O প্লাস CO2, 2CO2, জাস্ট আমাদের যে সমতাটা উৎপন্ন করছে। অর্থাৎ আমাদের যে এটা আমরা যদি একটা বিক্রিয়া মনে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা বুঝে যাচ্ছি যে এই যে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। এবার আসো
ধাতুর হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া। ধাতুর হাইড্রোক্সাইড বলতে কি বুঝে বলতো? ক্ষার বোঝাই। আমরা সম্ভবত, আমার ইচ্ছা আছে যে পরবর্তী ক্লাসটিতে আমরা ক্ষার এবং ক্ষারকের মধ্যে যে পার্থক্যটা, বেসিক পার্থক্যটা সেটা বুঝিয়ে দিব। এখানে জাস্ট একটু মনে রাখো যে ধাতুর হাইড্রোক্সাইড বলতে ক্ষার বোঝাচ্ছে। ধাতুর হাইড্রোক্সাইড তথা ক্ষারের সাথে অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে শুধু লবণ এবং পানি উৎপন্ন করবে। এটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। এখন প্রশমন বিক্রিয়াটা আবার কি কথা? সহজ কথায় অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাহলে সেটাকে বলে প্রশমন বিক্রিয়া। যেমন এটার কথাই বলা হচ্ছে। দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস আমাদের যে হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হচ্ছে? এন এর সাথে অবশ্যই Cl কানেক্ট হচ্ছে এবং OH এর সাথে আমি কি বলেছি, যদি দেখো যে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে তাহলে অবশ্যই আমাদের পানি উৎপন্ন হবেই হবে। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের যে সোডিয়াম ক্লোরাইড এবং আমাদের H2 অর্থাৎ পানি উৎপন্ন হচ্ছে। এরপরে আমি একটা কথা বলে দিই যে যখন আমি এগুলো করাচ্ছি তখন হয়তোবা বাই মিস্টেক কোনো একটা যোগের নাম এটা বা অন্যটা বলা হয়ে যেতে পারে, তাহলে এটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো ধাতুর অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া। তো ধাতুর অক্সাইড মানে কি? অর্থাৎ লাস্টে একটা অক্সিজেন। ধাতুর অক্সাইডের সাথে অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে আবারও লবণ এবং পানি উৎপন্ন করে। এগুলো সাধারণত কি প্রকৃতির বিক্রিয়া? ক্ষারীয়। এগুলো আমরা সবই শিখবো, কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এক্ষেত্রেও এটি প্রশমন প্রকৃতিরই হয়। যেমন এই যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হচ্ছে একটি ধাতু। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করো তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এবং পানি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমাদের যদি বিক্রিয়াটা মনে থাকে তাহলে আমাদের জন্য কিন্তু কোনো ব্যাপারই না এগুলো ফেস করা। একইভাবে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে কপার অক্সাইড বিক্রিয়ায় কপার সালফেট এবং পানি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ যখন লঘু সালফিউরিক অ্যাসিড, এটা অবশ্যই একটা অ্যাসিড, এবং কপার হচ্ছে একটা ধাতু, কপারের সাথে ও তুমি ইয়ে করে দিলে তাহলে এটা হচ্ছে কি? কপার অক্সাইড। তাহলে CuSO4, এই যে আমাদের যে যৌগমূলকটা সেটার সাথে আমাদের কানেক্ট হচ্ছে এবং যেহেতু H আছে, O আছে অর্থাৎ অক্সিজেনও আছে, সেহেতু আমাদের পানি উৎপন্ন হচ্ছে। এবং সেম ভাবে আবার লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে যে আমাদের ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করছে সেখানে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন করছে। ঠিক আছে? তো বিক্রিয়াগুলো জাস্ট আমি আবার কি বলছি, বিক্রিয়াগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারটা কোনো ব্যাপারই না। এরপরে আসো অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। তো এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো আসলে রিডিং পড়ার বিষয়, রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবে। এই যে আমাদের আগের কথাগুলোই বারবার এখানে দেখো রিপিট করা হয়েছে। তারপরে এই যে দেখো এখানে কিছু কথা বলা হয়েছে, যেমন এখান থেকে পড়ি, জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড আংশিক বিয়োজিত হয়। তো সাইট্রিক অ্যাসিড কোনটা? লেবুতে যে অ্যাসিডটি থাকে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডও জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। এই যে দেখো এবার বলা হয়েছে যে আংশিক বিয়োজিত হওয়ার অর্থ কি, এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি কেউ বুঝতে না পারো আমার কথাতেও তাহলে এটা পড়লে তোমরা আশা করি বুঝতে পারবে। আংশিক বিয়োজিত হওয়ার অর্থ হলো যতটি অণু দ্রবণে যোগ করা হলো তার মধ্যে অল্প কিছু অণু ভেঙে যায় বা বিয়োজিত হয় এবং বাকি অণুগুলো বিয়োজিত হয় না। এখানে যে সাইট্রিক অ্যাসিডের দানা তার সাথে যদি পানি যুক্ত করো তাহলে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে অ্যাকুয়াস, যেটা জলীয় দ্রবণে, এবং এই সাইট্রিক অ্যাসিড থেকে H+ আয়ন দান করছে এবং সাইট্রেট আয়ন দান করছে। সেইম ভাবে দেখো জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। জাস্ট পড়ার বিষয়। এবার দেখো এখানে যেমন এই যে H2SO4 আমাদের যে সালফিউরিক অ্যাসিড, এটা যদি লিকুইড ফর্মে আছে এর সাথে তুমি আরো পানি যুক্ত করছো তাহলে এটা জলীয় দ্রবণে চলে যাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে লিকুইড। এরপরে এই যে জলীয় দ্রবণে আছে এটার সাথে আবার H+ আয়ন দান করছে। H+ আয়ন দান করার মানেই হচ্ছে এটি অ্যাসিড এবং SO4 2- যৌগমূলক দান করছে। ঠিক আছে? একইভাবে আরো তোমাদের এখানে কথা বলা হয়েছে যে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা হচ্ছে দুর্বল অ্যাসিড। আমার ইচ্ছা আছে পরবর্তীতে তোমাদেরকে এই চ্যাপ্টারের প্রত্যেকটা সংজ্ঞা আমি দিয়ে দিব। সংজ্ঞাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমাদেরকে বই দাগিয়ে পড়তে হবে সংজ্ঞাগুলো ভালো করে জানার জন্য। এবার আসো এখানে আরো কিছু কথা বলা হয়েছে, যেমন শক্তিশালী অ্যাসিড জলীয় দ্রবণে কি সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে, অর্থাৎ দুর্বল অ্যাসিডের দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম কিন্তু শক্তিশালী অ্যাসিডের দ্রবণে H+ আয়নের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। এবার হচ্ছে গাঢ় অ্যাসিডটা আসলে কি? তুমি যখন শুনছো যে গাঢ় অ্যাসিডের কথা তাহলে তোমার কি মনে হচ্ছে যে অ্যাসিডটা অনেক গাঢ়। এখন অ্যাসিড কখন গাঢ় হবে? যখন ওই অ্যাসিডে পানির পরিমাণ কম থাকবে, অ্যাসিডই বেশি থাকবে। অ্যাসিড তো আসলে একা হয় না, সাথে পানি যুক্ত থাকে। দেখো এখানে বলা হয়েছে যে অ্যাসিডে পানির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে তাকে বলে গাঢ় অ্যাসিড। এই যে এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা আমরা দিব। যে অ্যাসিডে পানির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে সেই অ্যাসিডকে বলে গাঢ় অ্যাসিড। ল্যাবরেটরিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাঢ় অ্যাসিড ব্যবহার করা হয়, যেমন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। এই যে গাঢ় যে অ্যাসিডগুলো এগুলো কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো তোমার যদি হাতে লাগে সেই সাথে সাথে সেই জায়গাতে ক্ষত সৃষ্টি হবে। তো এই জন্য তোমাদেরকে অবশ্যই অ্যাপ্রন, তারপর সেফটি গগলস ইত্যাদি পরে আসতে হবে।
এবার দেখো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলা হয়েছে। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করে যে দ্রবণ উৎপন্ন করে তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। এই হাইড্রোজেন যে ক্লোরাইড গ্যাসটা সেটাকে যখন তুমি পানিতে দ্রবীভূত করছো তখন একটা দ্রবণ উৎপন্ন হচ্ছে, এটাকে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তুলনামূলকভাবে কম পরিমাণ পানিতে অধিক পরিমাণ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে দ্রবীভূত করে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা হয়। তো চিন্তা করো, যেহেতু তোমার পানি কম থাকতে হবে তাহলে কম পরিমাণ পানিতেই তোমাকে মিশাতে হবে। এখন এই যে গাঢ় যে HCl দ্রবণটা, এটাকে কিন্তু যে বোতলে রাখা হয় সেই বোতলের মুখটা খুললে একটা কুয়াশা, অর্থাৎ কুয়াশা মানে কি হালকা ধোঁয়া সৃষ্টি হয়। এটা খুবই ঝাঁঝালো একটা গন্ধ পাওয়া যায়। এবং বিভিন্ন অ্যাসিডে দেখবা তুমি তুমি যেমন হচ্ছে বাথরুম পরিষ্কারের জন্য অনেক সময় অ্যাসিড আনা হয়, এগুলোতেও খুবই ঝাঁঝালো একটা গন্ধ পাওয়া যায়। যদিও এটা অত মারাত্মক ঝাঁঝালো না, তবে একটু ঝাঁঝালো। এই যে এই গাঢ় HCl অ্যাসিডের বোতলের মুখ খোলার আগে অবশ্যই চোখে চোখে মুখে মাস্ক এবং চোখে নিরাপদ চশমা পরে নিতে হবে। অর্থাৎ যে আমাদের যে ইয়েটা বলে, আমাদের চোখে যেটা পরি, গগলস যেটা, সেটা পরে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখো বিক্রিয়াটা সম্পূর্ণরূপে দেখিয়েছে। এরপরে আসো গাঢ় নাইট্রিক অ্যাসিড কি। এই যে তিনটা বিষয়, তুমি যদি একটা বিষয় বুঝতে পারো, এই দুইটা বিষয় বোঝাও, আমি আর মনে করি না যে আমার আবার রিডিং করতে হবে এটা। গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড সেম জিনিস, বাট এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন তোমার হচ্ছে এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে সেম ভাবে কুয়াশার মতো গ্যাস বের হচ্ছে, তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু যে বোতলে রাখা হচ্ছে সেই বোতলের বর্ণ বাদামি হয়। কেন বাদামি হয়? কারণ যদি রশ্মি, অর্থাৎ আলোর যে রশ্মি, সেটা যদি প্রবেশ করে তখন এই যে HNO3 অর্থাৎ এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা উপস্থিতিতে ভেঙে যায়। ঠিক আছে, এই আলোর উপস্থিতিতে যাতে সেটা ভেঙে না যায় এজন্য এটাকে বাদামি বোতলের মধ্যে রাখা হয়, কারণ বাদামি বোতলের মধ্যে আলো প্রবেশ করতে পারে না। এগুলো কিন্তু ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ। তো এর মাধ্যমে কিন্তু আমরা 9.1 আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে লঘু অ্যাসিডের ধর্মসমূহ এবং এদের পরীক্ষামূলক প্রমাণ, সেটা আমরা বুঝে ফেলেছি। এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত আছে। এবং আমি চেষ্টা করবো পরবর্তী দিনে এই সহজে ক্ষার এবং ক্ষার অর্থাৎ বেজ এবং আলকালি, এই দুইটা বিষয় হচ্ছে বুঝিয়ে দেওয়ার। এই দুইটা বিষয় সহজ, তবে অনেক ক্ষেত্রে আমাদের গুলিয়ে যায় যে আসলে কোনটা ক্ষার কোনটা ক্ষারক, সেটা নির্ণয় করার ক্ষেত্রে। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। এটা হচ্ছে কেমিস্ট্রির পার্ট 1, এবং পরবর্তী দিনে আমরা কেমিস্ট্রি পার্ট 2 দেওয়ার চেষ্টা করবো, তবে অন্য ভিডিও আসতে পারে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই লার্ন ক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করে ফেলো।